Hello everyone. Tonight we are going to discuss IELTS listening. আমরা জানি যে IELTS listening হচ্ছে IELTS এর খুব সহজ একটা মডিউল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মডিউল। কেন? বিকজ যারা ভালো স্কোর করে IELTS এ ভালো একটা ব্যান্ড স্কোর পায় তারা প্রায় প্রত্যেকেই কিন্তু লিসনিং এ একটা ভালো ব্যান্ড স্কোর তোলে। সো আপনাকেও একই জিনিস চিন্তা করতে হবে যে আমি লিসনিং এ অবশ্যই একটা ভালো স্কোর তোলার চেষ্টা করব। তো আমরা সবাই জানি যে IELTS এর লিসনিং হচ্ছে একটা ইনপুট মডিউল, তাই না? ইনপুট মডিউল। তার মানে এখান থেকে অনেক কিছু শেখা যায়। অনেক আম ভোকাবুলারি বলেন, প্রনাউন্সিয়েশন বলেন, বিভিন্ন রকমের স্পিকিং এর এক্সপ্রেশনস সেগুলো কিন্তু IELTS এর লিসনিং থেকে আপনি শিখতে পারেন। লিসনিং এ আমাদের ৪ টা পার্ট থাকে, তাই না? There are 4 পার্টস আমরা জানি 4 পার্টস। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 আমরা আজকে ৪ টা পার্টই করব। তো এই ৪ টা পার্টের মধ্যে সবচেয়ে সহজ পার্ট কোনটা? সবচেয়ে সহজ পার্ট হচ্ছে পার্ট 1। পার্ট 1 হচ্ছে সবচেয়ে ইজি। এখানে কতটা প্রশ্ন থাকে? ১০ টা কোয়েশ্চেন থাকে। 10 কোয়েশ্চেনস থাকে। আর সবচেয়ে কঠিন পার্ট কোনটা? এটা অবশ্য একটু বিতর্কিত। কেউ বলে পার্ট 4, কেউ বলে পার্ট 3। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পার্ট 3 টা যথেষ্ট চ্যালেঞ্জিং ফর IELTS ক্যান্ডিডেটস। এখানেও কিন্তু ১০ টা কোয়েশ্চেন থাকে। তো প্রত্যেকটা পার্টেই ১০ টা করে প্রশ্ন। পার্ট 1 এ যেমন ১০ টা প্রশ্ন, পার্ট 3 তেও ১০ টা প্রশ্ন, পার্ট 2 তেও ১০ টা, পার্ট 4 এও ১০ টা। টোটাল ৪০ টা। তো পার্ট 1 এবং 3 এর কথা আলাদা করে কেন বলছি? যে অনেকেই যখন আমাকে বলে যে, "স্যার পার্ট 3 টা খুব কঠিন, পারছি না" বা পার্ট 4 খুব কঠিন লাগছে, পারছি না। সেখানে তাদের হয়তো ৩ টা ৪ টা প্রশ্নের উত্তর ভুল হয়ে যাচ্ছে। কিন্তু সেই একই স্টুডেন্টদেরকে যখন আমি তাদের মক টেস্টের খাতা চেক করি অথবা যখন তাদেরকে বলি যে আপনার পার্ট 1 এ আপনি কত পাচ্ছেন? তো তখন দেখা যায় যে পার্ট 1 এও তাদের কিন্তু ৩ টা বা ৪ টা উত্তর ভুল করে বসে আছে তারা। তার মানে পার্ট 1 এও সে ৭ পাচ্ছে, পার্ট 3 তে হয়তো সে ৫ পাচ্ছে। তো সে ভাবছে যে আল্লাহ এটাতে তো আমি ৫ পেলাম মাত্র, হ্যাঁ? আমার অর্ধেক 50% স্কোরই মিস হয়ে গেছে এখানে, ভুল হয়ে গেছে। কিন্তু এই পার্ট 3 তে ৫ কে ৭ বানানোর চাইতে পার্ট 1 এ ৭ কে ১০ বানানো কিন্তু অনেক ইজি। তো এই কারণে আমার পরামর্শ হবে সবার জন্য যে আপনারা টার্গেট করবেন যে পার্ট 1 এবং পার্ট 2। আমি আবারও বলছি পার্ট 1 এবং পার্ট 2 এই ২ টা পার্টে আপনারা 20 আউট অফ 20 টার্গেট করবেন। ঠিক আছে? ২০ এ ২০ এখানে পেতে হবে। যদি কোন কারণে একটা মার্কস মিস হয় সেটা ভিন্ন বিষয়। বাট টার্গেট করতে হবে যে পার্ট 1, 2 তে কোন নাম্বার যেন আমরা না হারাই। সো আমি অলরেডি আ আজকের ক্লাসে যে মিডিয়াম ডিফিকাল্টির একটা টেস্ট সলভ করব আমরা। এটা আমি গতকালকে আপলোড করেছিলাম। যাতে করে আপনারা বাসায় একবার এটা ট্রাই করতে পারেন। আজকে এটা আমরা আবার শুনবো এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখব। কোন প্রশ্নের কি ধরনের ট্র্যাপ তারা সেট করেছে, কোন প্রশ্নটাতে আনসারটা কি হবে, রাইট আনসারটা কি হবে, কেন হবে সেগুলোর আমরা বিস্তারিত একটা আলোচনা আজকে করব। ওকে? সো ১ম এ আমরা পার্ট 1 এ যাই। তো যখনই আমরা পার্ট 1 এ আসবো, এখানে লেখা আছে যে কোয়েশ্চেন নাম্বার ১ থেকে ১০। মনে রাখতে হবে যে কোয়েশ্চেন নাম্বার ১ থেকে ১০ যদিও বলছে, আমাকে কিন্তু ১০ টা প্রশ্ন একবারে পড়তে হবে না। ১ম এ আমাকে কোয়েশ্চেন নাম্বার ১ থেকে ৫ পর্যন্ত ৫ টা প্রশ্ন পড়ার জন্য একটু সময় দিবে। এই ৫ টা প্রশ্ন পড়া শেষ হলে, এটার উত্তর করা শেষ হলে, তারপরে আবার আমাকে ৬ থেকে ১০ পর্যন্ত প্রশ্নগুলো পড়ার জন্য টাইম অ্যালোকেট করবে। Always look at the instructions very carefully. This is the instruction. কি বলেছে? No more than 2 words and or a number. এটা হচ্ছে আমাদের কোশ্চেনের ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। কি বলেছে? ২ টা ওয়ার্ড লেখা যাবে মেক্সিমাম অথবা or বলেছে অথবা একটা নাম্বার লেখা যাবে। ২ টা ওয়ার্ড লেখা যাবে অথবা একটা নাম্বার লেখা যাবে। তার মানে হলো যে শব্দ এবং সংখ্যা একসাথে লেখা যাবে না। যেহেতু or বলেছে, তাই না? ফর এক্সাম্পল আমি যদি বলি যে আ ব্লু কার্স, ব্লু কার্স নীল গাড়িগুলো। তাহলে এখানে ২ টা ওয়ার্ড আছে, তাই না? 2 ওয়ার্ডস এইটা একটা লজিক্যাল আনসার। আমার এখানে বলেছে ২ টা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। আবার আমি যদি বলি 10 তাহলে এটা শুধু একটা সংখ্যা। এটাও লেখা যাবে। তার মানে এটাও রাইট, এটাও রাইট।
কিন্তু যদি কোনো একটা উত্তর এমন আসে যে 10 blue cars, 10 blue cars, এইটা অবশ্যই একটা ভুল উত্তর হবে। দিস ইজ নট গোইং টু বি আ রাইট আনসার। কেন? বিকজ এখানে একটা সংখ্যা এবং ২ টা ওয়ার্ড একসাথে চলে এসছে। আমাকে ইনস্ট্রাকশনে বলেছিল 2 words or a number. ওকে? আচ্ছা। সো প্রশ্নগুলো কি আছে? ১ম এই আমরা প্রশ্নের হেডিং গুলো দেখব যে কি লেখা আছে এখানে। বলেছে কমপ্লিট দ্য টেবল বিলো। এখানে একটা ছক এঁকেছে। ছকটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে বলেছে নেম অফ লাইব্রেরি, ৩ টা লাইব্রেরির নাম আছে। বেইলি লাইব্রেরি, ব্রাউন লাইব্রেরি, আরএমআইটি লাইব্রেরি। তো মনে রাখবেন যে টেবিল বা ছকের উত্তরগুলো কিন্তু পাশাপাশি। যেমন ১ম এ বেইলি লাইব্রেরির কথা বলল, তারপরে লোকেশন, তারপরে ওপেনিং, তারপরে আদার ইনফরমেশন। এইভাবে বলবে। আবার ব্রাউন লাইব্রেরির কথা যখন আসলো, আবার লোকেশন, আবার তার ওপেনিং, আবার আদার ইনফরমেশন। এভাবে আসবে। মানে নিচে, নিচে না, পাশাপাশি ইনফরমেশন গুলো দিবে। সবচেয়ে ভালো হবে যদি আপনারা কোশ্চেন ফলো করেন। মনে রাখবেন যে লিসনিং এ কিন্তু কোশ্চেনের আনসার গুলো মোস্ট অফ দ্যা কেসেস, অলওয়েজ না, 99.99% অফ দ্যা টাইমস সিকোয়েন্সিয়ালি আসে। তার মানে ১ নাম্বার প্রশ্ন এখানে, ২ নাম্বার প্রশ্ন এখানে, নাম্বার ৩, কোশ্চেন নাম্বার ৩, কোশ্চেন নাম্বার ৪ এবং কোশ্চেন নাম্বার ৫। এই সিকোয়েন্সেই আসবে। ১, তারপর ২, তারপর ৩, তারপর ৪, তারপর ৫। এইভাবে সিকোয়েন্সিয়াল উত্তরগুলো আসবে। ঠিক আছে? অলরাইট। সো আমি একটু ডিক্লাটার করে দিচ্ছি। লেট মি ওয়াইপ দিস, হ্যাঁ? আমি একটু মুছে-টুছে দেই। আপনারা যারা করেছেন গত কালকে আপলোড করার পরে ফাইলটা, তাদের তো অলরেডি একটা আনসার শিট তৈরি করা আছে। যারা করেন নাই, তারা আমার সাথে আরেকবার করেন। ঠিক আছে? তো লেটস লিসেন টু দিস পার্টিকুলার অডিও অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার ১ থেকে ৫ আমরা আনসার করার চেষ্টা করি সবাই। ওকে? You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. Write all your answers in the listening question booklet. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to section 1. You will hear 2 students talking about libraries. First, you have some time to look at questions 1 to 5. রাইট। তো কোয়েশ্চেন নাম্বার ১ থেকে ৫ পর্যন্ত আমাদেরকে পড়তে বলেছে। তো এখানে বেইলি লাইব্রেরি তার লোকেশনটা দেওয়া আছে। ওপেনিং আওয়ার একটা জানতে চেয়েছে আমাদের কাছে। কখন ক্লোজ হয়, হ্যাঁ? এছাড়া ব্রাউন লাইব্রেরির লোকেশন জানতে চেয়েছে এবং আদার ইনফরমেশন এ কোন ধরনের স্টুডেন্টদের জন্য Listen এটা ওপেন carefully to the first সেটা part জানতে of the চেয়েছে। conversation and answer questions 1 to 5. লেটস ট্রাই ইট। Hi there, Tim. You look tired. Hi, Zara. I am tired. Well, it is SWATVAC after all. SWATVAC. Ah, yes, of course. Exam period. Don't remind me. I'm pretty exhausted myself. I'm finding it very difficult to study. It's so noisy where I live. I can't concentrate with all that traffic outside. I definitely need to find a quieter place to study. Me too. Actually, I've just downloaded some information about the best libraries in the city. Take a look at this. It's the Bailey Library. The Bailey Library. Isn't that the really old library on Parkville campus? Yeah, that's the one. It's the oldest in the city. And it says here that it's really popular with students. Popular with students? That means it's noisy and crowded. Okay. I see what you mean. But we could try to get there early to make sure we get good seats and a large desk to work at. It's open from 8:30 in the morning until 10 o'clock in the evening, Mondays to Fridays. 10. That's very early. I study much better after midnight. Just look at the size of my folder here. I've got so much to get through. Basically, I need to be in the library 24/7 to get all my revision done. Now, if the Bailey is that popular, it must be open at weekends. Yes, of course it is. It opens at 11 o'clock, in fact, and it closes at 5 p.m.
Great. Not রাইট, ওকে। সো এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন যে অলরেডি আমি আনসারটা লিখে ফেলেছি যে 8:30 থেকে সকাল 8:30 থেকে রাত 10টা পর্যন্ত 10 ইন দ্য ইভনিং। ইভনিং মানে হচ্ছে রাতের সন্ধ্যার পর থেকে পুরোটাই ইভনিং। রাত 10টা পর্যন্ত এটা উইকডে তে খোলা থাকে। এরপরে সে আরো কিছু ইনফরমেশন দিয়েছে। যেমন সে বলেছে যে এটা অনেক আর্লি বন্ধ হয়ে যায়। ও বলেছে যে এটা স্টুডেন্টদের কাছে অনেক পপুলার। সো এখানে হয়তো অনেক ভিড় হবে, অনেক নয়েজি হবে। এবং সে বলছিল যে আম উইকেন্ডে এটা রাত্র ১১টা পর্যন্ত খোলা থাকে। এই যে এক্সট্রা ইনফরমেশন যা বলছে, এগুলো কিন্তু সবই হচ্ছে আপনাদেরকে কনফিউজ করার জন্য বলছে। ট্র্যাপ সেট করছে। তো যারা একদম ১ম থেকে অ্যাটেনশন দিচ্ছে না, তারা কিন্তু পরের ইনফরমেশন গুলোর উপরে ফোকাস করে ফেলবে। হয়তো তারা লিখে ফেলবে ১১টা। কিন্তু ১১টা বা ১১:৩০ যে ইনফরমেশনটা এটা কিন্তু উইকেন্ড এর জন্য। আমার প্রশ্নে কিন্তু বলা হচ্ছে উইকডেইজ এ কয়টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে অনেকেই যখন IELTS এর লিসনিং টেস্টটা শুরু হয়, আপনারা হয়তো অলরেডি জানেন যে লিসনিং টেস্টটা হচ্ছে ১ম টেস্ট, তাই না? লিসনিং দিয়ে কিন্তু IELTS এর পরীক্ষা শুরু হয়। সো লিসনিং টেস্ট দিয়ে IELTS এর পরীক্ষা শুরু হয়। যদি কোন কারণে সেন্টারে কোন লিসনিং এর ঝামেলা না হয়, তাহলে এটা কদাচিৎ। এছাড়া এটা ব্যত্যয় ঘটে না। লিসনিং দিয়েই পরীক্ষা হয়। সো লিসনিং দিয়ে যেহেতু পরীক্ষা শুরু হয়, অনেক সময় আমাদের একটা ইনিশিয়াল জড়তা কাজ করে বা আচ্ছা শুরু হয়েছে মাত্র, অডিওটা মাত্র প্লে হচ্ছে, ঠিক আছে? আমরা অপেক্ষা করি যে আচ্ছা হয়তো উত্তরগুলা একটু পরে আসবে। মানে আমাদের একটু আমরা একটু স্লো রিঅ্যাকশন টাইম থাকে আমাদের। তাই না? সো এইটার কারণে কি হয়? আমাদের কিন্তু ওই ১ম দিকে হয়তো এই যে ১০ টা যে শুরুতেই বলে ফেলল, এইটা অনেকে মিস করে। এরপরে যে এক্সট্রা ইনফরমেশন গুলো বলতেছে সেখান থেকে আনসার করে। কোয়েশ্চেন নাম্বার ১ থেকে ৫ সবচেয়ে সহজ এই ৫ টা প্রশ্নের মধ্যে অনেকেই, অনেক স্টুডেন্টরা ১ টা বা ২ টা আনসার মিস করে বা ভুল করে। এটা কিন্তু খুবই কমন। আপনারা নিজেরাও আপনাদের যে বাসায় যা প্র্যাকটিস করেছেন, সেগুলো হয়তো চেক করলে এটা আপনারা ধরতে পারবেন। যে পার্ট 1 এ আপনারা যে মিস করেছেন ১ থেকে ৫ এর মধ্যে হয়তো ১ টা বা ২ টা স্কোর আপনার এখানে মিস হয়েছে। এটার মেইন রিজন হচ্ছে ইনিশিয়ালি আপনি একটা একটু স্লো ছিলেন। আপনার রিঅ্যাকশন টাইমটা কম ছিল। তো এই কারণে আমি স্টুডেন্টদেরকে যেটা বলি, ক্যান্ডিডেটদেরকে বলি যে আপনারা অবশ্যই যেদিন পরীক্ষা থাকবে, মেইন এক্সাম ডে যেদিন, সেদিন পরীক্ষার হলে যাওয়ার আগে সকালে একটা লিসনিং করে যাবেন। অথবা যেতে যখন আপনারা উবারে, সিএনজি তে বা যেভাবেই যাচ্ছেন, কানে হেডফোন লাগিয়ে একটা লিসনিং শুনতে যাবেন। ওইটা আপনি হয়তো সলভ করতে হবে না। কিন্তু আপনার ব্রেইনটাকে আপনি এনগেজ করে ফেলবেন আরকি, হ্যাঁ? অ্যাক্টিভ করে রাখবেন। যাতে করে পরীক্ষা শুরু হওয়ার পরে আপনার এই আনসার গুলো মিস না হয়। ওকে? সো ১ম উত্তরটা আমরা পেয়ে গেলাম। বেইলি লাইব্রেরি যেটা পার্কভিল ক্যাম্পাস এবং তারপরে পপুলার উইথ স্টুডেন্ট কথাটা কিন্তু আগে বলেছে। এই কথাটা আগে বলেছে, তারপরে ওপেনিং টাইমস এ এসেছে, হ্যাঁ? তার মানে এটা যে একদম সিকোয়েন্সিয়ালি কিন্তু বলেনি। একটু আগে পিছে করেছে। এটাও এক ধরনের ট্র্যাপ। হয়তো আপনি পপুলার উইথ স্টুডেন্ট শুনে ভাবলেন যে, আরে উত্তর কি চলে গেল কিনা? একটু কনফিউজ হয়ে যেতে পারেন। তো এ কারণে এই সিকোয়েন্স এ থাকবে কিন্তু কথা এখান থেকে একটু এদিক-সেদিক হতে পারে। সো ফার্স্ট উত্তরটা হচ্ছে 10 পিএম লেখাই আছে, আর কিছু লিখতে হবে না। শুধু 10 লিখলেই আনসার কারেক্ট হবে। ওকে? সো লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 2 দেখি পরে কি বলে। exactly what I call ideal for late night study. Count me out. Okay, okay. Here's another one. The Brown Library. Yeah. I think I've gone past it a couple of times. It's close to Stratton Street, right? Yes, Stratton Street and Royal Parade. Royal Parade? Well, that's convenient for me. My apartment's just a few minutes' walk from there. When's it open? Well, it says here it opens at 7 in the morning, and you'll be pleased to hear that it closes well after midnight. 2 a.m. in fact. And we can go there any day of the week. That sounds ideal. Oh, wait a minute. We can't use it. It's only open to biomedical students. Biomedical students only? Great. Just when we thought we'd found the perfect place to study. Oh, wait a minute. This one sounds good. The RMIT Library. The RMIT Library. I've never heard of it. Where is it? It's on Swan Street, near the Central Bus Station. Swan Street. Ah, yes, I know where that is. It's a really long street, though. Do you have a number? Yes, number 360 Swan Street.
The full address is level 5, building 8, 360 Swan Street. Okay. I think we'd need to get the bus there, but that's not a problem. So when's it open? It's open from 10 till midnight on weekdays. And what about weekends? 10 in the morning, but it closes at 6 o'clock on Saturdays and Sundays. But listen, it says here it has excellent computer and internet facilities. I like the sound of that. Me too. In fact, I like the sound of it so much, I think I'll take advantage of their excellent computer facilities right here and now. And how exactly are you going to do that? Your laptop isn't working. I know. So can I borrow yours? অলরাইট, ওকে। সো এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4 এবং 5 এর আনসার অলরেডি করে ফেলেছি। কোয়েশ্চেন নাম্বার 2, ব্রাউন লাইব্রেরির কথা যখন বলছিল যে এটা স্ট্র্যাটন স্ট্রিটে এবং এটা রয়্যাল প্যারেডের কাছে। তো আমরা জানি যে বিভিন্ন জায়গাতে যখন স্পেশালি পার্ট 1 এ যখন নাম থাকে, তখন নামের বানানটা বলে দেওয়া হয়। তো যদি প্রপার নাউন হয় সেই ক্ষেত্রে নামের বানানটা ওরা বলে দেয়। হাউএভার যদি যে জায়গার নামটা বলা হচ্ছে, সেই জায়গার নামটার মধ্যে এমন কোনো শব্দ থাকে যে শব্দগুলো হচ্ছে অ্যাকচুয়ালি খুব কমন শব্দ, সেক্ষেত্রে কিন্তু নামের বানানটা নাও বলতে পারে। যেমন এখানে রয়্যাল প্যারেড, রয়্যাল একটা শব্দ, প্যারেড একটা শব্দ। প্যারেড মানে মিছিল, রয়্যাল মানে রাজকীয়। তো ২ টা শব্দই কিন্তু বেশ কমন শব্দ। এ কারণে ওরা কিন্তু রয়্যাল প্যারেড শব্দটার আ এই নামটার বানানটা ওরা করেনি। ওকে? সো আপনাকে অবশ্যই রয়্যাল প্যারেড, রয়্যাল বানান এবং প্যারেড বানান পারতে হবে। না পারলে আপনি কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার করতে পারবেন না। তারপরে ৩ নাম্বার যে প্রশ্নটা ছিল, এখানেও একটা সাবজেক্টের নাম বলেছে বায়োমেডিক্যাল। সো এইটাতেও আপনার বায়োমেডিক্যাল শব্দটার বানান পারতে হবে। তো এখন ২ ভাবে আপনারা শব্দটা লিখতে পারেন। একটা হচ্ছে যেখানে একটা হাইফেন দিয়ে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখছি। বি বড় হাতের দিয়েও লিখতে পারেন, বায়োমেডিক্যাল। ওকে? আবার বায়ো একটা হাইফেন দিয়ে মেডিকেল এভাবেও লিখতে পারেন। ওকে? সো হাইফেনেটেড শব্দ যেগুলো সেখানে হাইফেন দিতে হবে। হাইফেন না দিলে কিন্তু উত্তর হবে না। সো আমাকে আমার স্টুডেন্ট একজন জিজ্ঞাসা করেছিল সেদিন যে, "স্যার আমরা বুঝবো কিভাবে যে কোন শব্দগুলোর মধ্যে হাইফেন আছে?" সো এটা আসলে কিছু শব্দ আ করতে আপনারা শিখবেন আরকি। যেমন আজকে শিখলেন যে বায়োমেডিক্যাল এটার মাঝখানে হাইফেন হয়। হ্যাঁ? ফুল টাইম শব্দটার মাঝখানে হাইফেন হয়। তো এরকম লিখতে আপনাদের শেখা হয়ে যাবে। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা যখন লিখছেন আনসার শুনতে যখন লিখছেন তখন হাইফেন-টাইফেন বা ছোট বড় নিয়ে অত চিন্তা করার দরকার নাই। লিখে রাখবেন উত্তরটা। তারপরে আপনাদেরকে এক্সামের শেষে এক্সট্রা 10 মিনিটস টাইম দেওয়া হবে। তখন আপনারা আ আনসার স্ক্রিপ্টে যখন উঠাবেন যদি আপনারা পেপার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট দেন আরকি। সেক্ষেত্রে সবকিছু ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন। ওকে? তাহলে আর কোনো ঝামেলাই হবে না। মানে বায়োমেডিক্যাল কথাটা আপনি তো দেখেই লিখবেন তখন একেবারে BIO, হ্যাঁ? এইভাবে প্রত্যেকটা লেটার ক্যাপিটালে লিখবেন। মেডিক্যাল। ওকে? বাস এভাবে লিখবেন। তো অনেকে বলে যে, "স্যার এভাবে লিখতে তো একটু সময় বেশি লাগে বা বোঝা যায় না।" এটা ঠিক যে সময় বেশি লাগে। কিন্তু সময় কিন্তু অনেক ১০ মিনিট টাইম, plenty of time। আমি নিজেও তো ক্যাপিটালেই লিখি প্রত্যেকবার যখন IELTS টেস্ট দিচ্ছি। প্রতি বছরই দিচ্ছি। এভাবেই লিখছি। তো কোনো প্রবলেম হয় না। হ্যাঁ? চেষ্টা করলেই সম্ভব। কয়েকদিন প্র্যাকটিস করলেই এটা ঠিক হয়ে যাবে। আর আপনি তো দেখেই লিখতেছেন। অলরেডি তো বায়োমেডিক্যাল ওয়ার্ডটা আপনার এখানে লেখাই আছে। এটা দেখেই তো আপনি আপনার আনসার শিটে তুলবেন। সো ওয়ারিড হওয়ার কিছু নাই। প্র্যাকটিস করতে থাকেন হয়ে যাবে। তাহলে ২ নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? রয়্যাল প্যারেড। ৩ নাম্বার প্রশ্নের উত্তর হবে বায়োমেডিক্যাল। যেকোনো একভাবে লিখলেই হবে বায়োমেডিক্যাল কথাটা। ৪ নাম্বার প্রশ্নে ওরা বলেছিল 360 সোয়ান স্ট্রিট। হ্যাঁ? 360 সোয়ান স্ট্রিট, লেভেল 5 বিল্ডিং 8 এই কথাটা কিন্তু পরে বলেছে। ১ম এ 360 সোয়ান স্ট্রিট বলেছে। তারপরে লেভেল 5 এবং বিল্ডিং 8 বলেছে। হাউএভার এইটা তারা বিল্ডিং 8 বলার পরে 360 কথাটা আবারও বলেছে। তো এইটা এক সেকশন 1 এর বা পার্ট 1 এর আরেকটা খুব কমন ফিচার যে অনেক সময় উত্তরগুলো রিপিট হয়। যেমন রয়্যাল প্যারেড শব্দটাও কিন্তু ২ বার বলেছে। একই রকম 360 কথাটাও কিন্তু তারা রিপিট করেছে। সো এই টিপসটাও আপনারা মাথায় রাখেন যে আম অনেক সময় আনসারস ক্যান বি রিপিটেড। ঠিক আছে? এবং অনেক সময়
আনসারের মধ্যে স্ট্রেস থাকে, এটাকে একটু জোরে বলা হয় বা জোর দিয়ে বলা হয়। হ্যাঁ? স্ট্রেস অথবা রিপিটেশন এইটা কমন। ওকে? সো ৫ নাম্বার প্রশ্ন ছিল স্যাটারডে এবং সানডে মানে উইকেন্ডে, স্যাটারডে এবং সানডে উইকেন্ডে এটা ৬ টা পর্যন্ত খোলা থাকে। 6 বলেছে। 6 কিন্তু যেহেতু পিএম লেখা আছে, পিএম মানেই তো হয়ে যাচ্ছে। শুধু 6 লিখলেই আনসার হয়ে যাবে। অলরাইট? সো ১ থেকে ৫ হয়ে গেল। ১ এর আনসার ১০ যারা আনসার করেছিলেন তারা ম্যাচ করে নেন। যারা এখন করছেন তারাও ক্লিয়ার হয়ে নেন। ১ এর আনসার হচ্ছে ১০, ২ এর আনসার হচ্ছে রয়্যাল প্যারেড, নাম্বার 3 এর আনসার বায়োমেডিক্যাল, নাম্বার 4 এর আনসার 360 এবং নাম্বার 5 এর আনসার 6। ওকে। সো এখন আমরা চলে যাচ্ছি ৬ থেকে ১০। তো ৬ থেকে ১০ এ একটা ফ্লো চার্ট আছে। দেখেন লেখা আছে কমপ্লিট দ্য ফ্লো চার্ট। সো ফ্লো চার্টে সিরিয়াল ব্রেক হওয়ার চান্সেস খুবই কম। বলেছে রাইট নো মোর দ্যান 1 ওয়ার্ড। খুব কেয়ারফুলি দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু। আগের প্রশ্নের ইনস্ট্রাকশনে 2 ওয়ার্ডস এর কথা বলছিল। এখানে কিন্তু 1 ওয়ার্ড বলেছে। সো প্রত্যেকবারই ইনস্ট্রাকশনটা খেয়াল করবেন। প্রশ্নের সাথে, সাথে ইনস্ট্রাকশন চেঞ্জ হয়। সো কি বলেছে? প্রসেস অফ বুকিং এ কম্পিউটার। কিভাবে আমি একটা ল্যাব কম্পিউটার বুক করব? স্টেপ 1 বলা আছে লগ ইন টু ড্যাশ ইউজিং ইউর স্টুডেন্ট নাম্বার অ্যান্ড ড্যাশ। লগ ইন টু ড্যাশ কোন একটা জায়গায় লগ ইন করতে হবে। তারপরে সেখানে আমার স্টুডেন্ট নাম্বার এবং অন্য আরেকটা কিছু ব্যবহার করতে হবে। সো শূন্যস্থানের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে বা শূন্যস্থানের আগে যে শব্দটা আছে, ওই শব্দের সাথে কলকল কোনো শব্দ শূন্যস্থানে বসতে পারে। সো প্রিপোজিশন থাকলে অনেক সময় ওই প্রিপোজিশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা সেটাই বসে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং কলোকুয়ালিজম এই দুটো জিনিস আপনারা যদি একটু বাসায় চর্চা করেন, আ শূন্যস্থান পূরণে অনেক হেল্প হয়। পার্ট 2 বা স্টেপ 2 তে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। স্টেপ 3 তে একটা প্রশ্ন দিয়েছে। সিলেক্ট ড্যাশ অফ কম্পিউটার। অফ কম্পিউটার। ঠিক আছে? প্রিপোজিশন হচ্ছে অফ। ৪ নাম্বার স্টেপে বলেছে সিলেক্ট ডেট অফ বুকিং ইউজিং ড্যাশ অপশনস। সো ড্যাশ অপশনস, অপশন শব্দটাকে আমরা দাঁড়ালাম অপশনস। কি ধরনের অপশনস? স্টেপ নাম্বার 5 কমপ্লিট ইওর বুকিং। ইওর নেম শুড অ্যাপিয়ার অন দ্য বুকিং ড্যাশ। বুকিং ড্যাশ। বুকিং এর কিছু একটা বুকিং ফর্ম হইতে পারে, তাই না? অথবা আ বুকিং ওয়েবসাইট হইতে পারে। যেকোনো একটা কিছু। বুকিং সামথিং। অলরাইট? ঠিক আছে। সো ৬ থেকে ১০ আমরা সলভ করে ফেলি। Now you have some time to look at questions 6 to 10. Now listen to the rest of the conversation and answer questions 6 to 10. Okay, here's the RMIT Library website. So we want the bookings page. Okay, first of all, you need to log on to Book It. Book it? Yeah, that's it, Book It. Okay. Now it's asking me for my student ID and my password. Okay, so just type in your student number. I think I can just about remember it. And now your password. Okay. So next, you need to choose the resource type you want to book. That's easy. A PC. So now what you need to do is click on Location. Location. Okay. Now it's giving me a floor plan. It looks like I've got a choice of 18 computers. Great. So click on one of the PCs. I'm choosing this one. It's right next to the window. PC number 4 to be exact. So what do I do now? So now you have to choose the date of booking. So when do you want to book it for? Let's go for tomorrow. That's Friday, June 6th. And just click. I just have. So why isn't it working? You've got to go into View Options. It's working now. Friday, June 6th. Okay, so now you need to choose a time. Let's go for late afternoon. 5 p.m.
Right, let's do it. Great. It says booking completed, and there's my name on the booking schedule. Result. That is the end of section 1. You now have half a minute to check your answers. অলরাইট, ওকে। সো আপনারা খেয়াল করেছেন যে প্রথম প্রশ্নটা ৬ নাম্বার প্রশ্নটা যখন উত্তর দিয়েছে, সো ওরা বলেছে যে লগ অন টু। তার মানে বুক ইট কথাটার আগে তারা কিন্তু প্রিপোজিশনটাকে এভয়েড করতে পারে নাই। লগ অন টু বুক ইট। সো বুক ইট হচ্ছে তাদের এটা একটা ওয়েবসাইট বা এটার নাম হবে। ঠিক আছে? সো বুক ইট। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটার নাম মনে হচ্ছে বুক ইট, তাই না? এটা নাম, এটা ওয়ার্ড না। বুক ইট তো কোনো ওয়ার্ড না। তো এটা যখন আপনারা আনসার শিটে লিখবেন তখন বি ক্যাপিটালে লিখবেন। তবে ওই যে আমি যেটা বলছিলাম যে মেইন আনসার স্ক্রিপ্টে সবকিছু ক্যাপিটাল লিখবেন। তাহলে আর এই ছোট হাতের বড় হাতের নিয়ে কোনো প্রবলেম হবে না। এটাও আমাকে সেদিন একজন জিজ্ঞাসা করেছিল আমার স্টুডেন্ট যে, "স্যার এটা তো ছোট হাতে লিখলে কোনো সমস্যা আছে কিনা?" সমস্যা এটাই যে যেমন এখানে আপনি বুঝতে পারছেন না যে বুকিট এটাকে আসলে এইভাবেই লিখবো নাকি বিটা বড় হাতে লিখবো। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। সো মেইন আনসার শিটে যদি আপনি সবকিছু ক্যাপিটালে লেখেন মানে বুকিট এইভাবে লেখেন, তাহলে আসলে আপনার আর এখানে টেনশনের কিছুই নাই। ওকে? আচ্ছা, বুক ইট শব্দটার মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। কারণ ওরা যখন বলেছে দেখেন ওরা কিন্তু বলেনি বুক ইট এভাবে কিন্তু তারা বলেনি। বুক ইট, বুক ইট এভাবে বলেছে। বুক ইট। তার মানে এটা একটা নাম। আর সাধারণত আমরা জানি যে ওয়েবসাইট বা কোনো একটা আম আ হ্যাঁ, ওয়েবসাইট বা ইউআরএল যেটা এখানে কিন্তু কোনো স্পেস থাকে না। তাই না? যেমন Facebook। Facebook কি ফেস তারপরে একটা স্পেস দিয়ে তারপরে বুক নাকি Facebook একসাথে? একসাথে। YouTube যখন আপনি লেখেন www.youtube.com তখন কি ইউ লিখে তারপরে একটা স্পেস দিয়ে টিউব লেখেন? নাকি একসাথে লেখেন? একসাথে লেখেন, তাই না? তা বোঝা গেল যে এটা আসলে একটা ওয়েবসাইট। যেহেতু লগইন করছি, আমরা তো ওয়েবসাইটে লগইন করি। তাহলে বুকিট কথাটা এভাবে লিখতে হবে। স্টুডেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড। পাসওয়ার্ড শব্দটা কিন্তু ২ বার তারা রিপিট করেছে। একবার বলেছে পাসওয়ার্ড, তারপরে 2nd টাইম আবারও বলেছে যে, "নাও গিভ ইউর পাসওয়ার্ড।" আ ৩ নাম্বার স্টেপে বলেছিল যে আ সিলেক্ট দ্যা লোকেশন, হ্যাঁ? সিলেক্ট লোকেশন অফ কম্পিউটার। কোন কম্পিউটারে আমি বসতে চাচ্ছি। সে বলছিল যে সে একটা জানলার পাশে একটা কম্পিউটারে বসতে চায়। আর ৪ নাম্বার স্টেপের মধ্যে অপশনের আগে যে কথাটা বলেছে ভিউ অপশনস, ও বলছিল যে গো টু ভিউ অপশনস। সো অপশনস শব্দটা কিন্তু এভয়েড করতে পারে নাই। ভিউ এর পরেই অপশনস কথাটা বলেছে। আর ফাইনালি যেটা বলেছে যে আমার নামটা বুকিং schedule এ দেখাবে। বুকিং schedule। সো এই শব্দটা SCHEDULE এটার উচ্চারণ নিয়ে আ অনেকে কনফিউজ হয়ে যায়। schedule, হ্যাঁ? তো এইটা কিন্তু শিডিউল বললেও কোনো সমস্যা নাই। দুটাই কিন্তু রাইট। অনেকে শিডিউল বলে, অনেকে schedule বলে। আমেরিকান এবং ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এর ডিফারেন্স। দুটার উচ্চারণই রাইট। ওকে? সো schedule বললেও ঠিক আছে, শিডিউল বললেও ঠিক আছে। ব্যক্তিগতভাবে আমি শিডিউল বলি। আমি schedule বলি না। বিকজ schedule আমেরিকান প্রনাউন্সিয়েশন। শিডিউল বলি, শিডিউল বললে না বানানটাও ধরতে ইজি হয়। শিডিউল মানে সিএইচ এর উচ্চারণটা আসে। স্কেডিউল বললে কেমন একটা ক এর উচ্চারণ আসে। এই কারণে আমার কাছে শিডিউলটাই ছোটবেলা থেকে শিখেছি, এটাই বলি আমি। অলরাইট, সো আমার ১ম পার্ট 1 শেষ হয়ে গেল ১ থেকে ১০ সবগুলো আমরা আনসার করে ফেললাম। এবার আমরা পার্ট 2 তে যাব। লেটস গো টু পার্ট নাম্বার 2। পার্ট 2 তে কোয়েশ্চেন নাম্বার ১১ থেকে ২০। এটা হচ্ছে পার্ট 2 কোয়েশ্চেন ১১ থেকে ২০। আমার কয়টা প্রশ্ন হবে? ১০ টা প্রশ্ন হবে। পার্ট 2। সো পার্ট 2 তে আমাকে ১ম এ বলেছে চুজ 2 অপশনস, 2 আনসারস। ২ টা অপশন চুজ করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ থেকে আমাকে ২ টো করে অপশন চুজ করতে হবে। তার মানে ১১ র আনসার এ, বি ২ টা দিতে হবে। ১২ র আনসার বি, সি এরকম ২ টা দিতে হবে। তাহলে যখন আনসার শিটে আপনারা লিখবেন, আনসার শিটে তো ১১ নাম্বার প্রশ্নের জন্য একটা ঘর থাকবে, ১২ নাম্বার প্রশ্নের জন্য একটা ঘর থাকবে, ১৩ নাম্বারের জন্য এরকম একটা ঘর থাকবে, তাই না? তখন আপনি কি লিখবেন? বা কিভাবে লিখবেন? এখন ১১ র আনসার যদি হয় বি, সি সাপোজ, তাহলে বি লিখবেন, কমা দিবেন, সি লিখবেন। এখন ২য় প্রশ্ন হতে পারে যে, স্যার যদি এমন হয় যে রাইট আনসার হচ্ছে বি এবং ই, কিন্তু আমি লিখেছি বিসি। একটা তো ঠিক আছে, বি তো হইছে, তাই না? বি ঠিক আছে। ই লেখা দরকার ছিল। আমি ই লিখিনি, আমি সি লিখেছি। তাহলে কি আমি এখানে 0.5 পাবো কিনা? না, এখানে আপনি কোন নাম্বার পাবেন না। আপনার যদি রাইট আনসার দিতে হয় বা নাম্বার পেতে হয় তাহলে আপনাকে পুরোটাই আনসার কারেক্ট করতে হবে।
ঠিক আছে? দুটোই যদি কারেক্ট করতে পারেন তাহলে ১ মার্কস পাবেন। আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে? সো এটা এই ধরনের যেকোনো প্রশ্ন যেখানে একটা প্রশ্নের ভেতরে একাধিক আনসার দেওয়ার সুযোগ আছে। একটা শূন্যস্থানের মধ্যে ২ টা ওয়ার্ড লেখার সুযোগ আছে। ২ টাই লিখতে হবে আদারওয়াইজ ওখানে নাম্বার দেওয়া হবে না। সো সবাই আমরা কোয়েশ্চেন নাম্বার ১১ থেকে ১৪ পর্যন্ত প্রশ্নগুলো একটু দেখি। ডোরস ওপেন ১২ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অবজারভেটরি, ১৩ নম্বর প্রশ্ন প্লাটিনাম শোজ, ১৪ নম্বর প্রশ্ন অল টিকেটস। প্রত্যেকটা অপশন সবাই একটু দেখেন, প্রশ্নগুলো একটু দেখেন। আমি অডিও প্লে করছি। Now turn to section 2. You will hear a guide talking about a tourist program. First, you have some time to look at questions 11 to 14. Listen carefully to the first part of the talk and answer questions 11 to 14. Welcome to all of you. Can everyone see me and hear me? Good. My name's Kathy, and I'm here to tell you about the special programme of events going on here at the Royal Observatory. Yes, it's Doors Open Day here in Edinburgh, and we're delighted that you have chosen to make this very special building part of your own Open Doors Day experience. Now, I'll make a start with giving you some background information about the Doors Open event. Doors Open takes place every year in September, and the observatory is one of the many buildings, 112 of them in fact, that open their doors to visitors for one weekend. And yes, there's absolutely no charge. It's all completely free. The observatory has been involved in this event for more অলরাইট। সো এখানে ২ টা অপশন আমরা চুজ করেছি। একটা হচ্ছে এটা একটা অ্যানুয়াল ইভেন্ট। আরেকটা হচ্ছে যে এটা ফ্রি। তাহলে কেন আমরা অ্যানুয়াল ইভেন্ট দিলাম? ওরা কিন্তু অ্যানুয়াল শব্দটা বলে নাই। ওরা কি বলেছে? Yes, it's Doors Open Day here in Edinburgh, and we're delighted that you have chosen to make this very special building part of your own Open Doors Day experience. Now, I'll make a start with giving you some background information আচ্ছা, আরেকটু পেছন থেকে শুনি। going on here at the Royal Observatory. Yeah, Listen. the special programme of events going on here at the Royal Observatory. Yes, it's Doors Open Day here in Edinburgh, and we're delighted that you have chosen to make this very special building part of your own Open Doors Day experience. ওকে। সো ১ম এ ওপেন ডোরস কথাটা বলল। আমরা ওপেন ডোরস শব্দটা শুনলাম। Now, I'll make a start with giving you some background information about the Doors Open event. Doors Open takes place every year in September, and the তাহলে কি বলল? এভরি ইয়ার ইন সেপ্টেম্বর। এটা এই পুরো অনুষ্ঠানটা এডিনবারোতে হয় এবং প্রতি বছর সেপ্টেম্বরে হয়। সো অ্যানুয়াল কথাটা কিন্তু তারা বলেনি। ওরা বলেছে এভরি ইয়ার। তাহলে যেহেতু এটা পার্ট 2, পার্ট 1 এর চেয়ে এটার পেসটা একটু বেশি হবে। এখানে একটু সিনোনিমস বেশি আসবে। এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তারপর সি নাম্বার অপশনে ওরা বলেছে যে এই ইভেন্টটা একটা ফ্রি ইভেন্ট। কিন্তু অডিওতে কিন্তু ফ্রি শব্দটা তারা উল্লেখ করেনি। কি বলেছে? observatory is one of the many buildings, 112 of them in fact, that open their doors to visitors for one weekend. And yes, there's absolutely no charge. It's all completely free. আচ্ছা, ইটস অল কমপ্লিটলি ফ্রি। ফ্রি শব্দটা বলেছে। অ্যান্ড অ্যাবসোলিউটলি নো চার্জ সিনোনিমটাও ছিল।
সো নো চার্জ কথাটাও বলেছে, তার মানে হচ্ছে কোনো টাকা লাগে না। তারপরে আবার অ্যাবসলিউটলি ফ্রি কথাটাও বলেছে। আমি অবশ্য নো চার্জ শুনে আনসার করে ফেলেছিলাম, তো পরে ফ্রি শব্দটাও তারা বলেছে শুনলাম। ঠিক আছে, এবার আমরা 12 নম্বরে যাই, দি অবজারভেটরি। তাহলে অবজারভেটরি নিয়ে যে বিল্ডিংটা, অবজারভেটরি বিল্ডিংটা, এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ইনফরমেশন দিয়ে ফেলেছে যে এটা হচ্ছে এডেনবারোতে। ওরা শুরুতেই বলেছে, একদম স্টার্টিং এ বলেছে যে এই পুরো ইভেন্টটা এবং এই অবজারভেটরিটা, ডোরস ওপেন, সব বিল্ডিং এগুলো সব এডেনবারোতে হচ্ছে পুরো ঘটনাটা। সো আমরা এ নাম্বার অপশনটা কিন্তু অলরেডি শুনে ফেলেছি। আচ্ছা, তারপরে আমরা বাকি অংশটুকু শুনে দেখি কি বলে। The observatory has been involved in this event for more than 20 years, and every year তাহলে এখানে 20 ইয়ার্স কথাটা ওরা বলল, কিন্তু এটার প্রশ্নের শুরুতে বলেছে, অপশনে বলেছে বিল্ট, মানে অবজারভেটরিটা তৈরি হয়েছে 20 বছর আগে। ব্যাপারটা কিন্তু এরকম না। বলেছে এই অবজারভেটরিটা 20 বছর ধরে এই ইভেন্টের অংশ, এই ইভেন্টে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এটা তৈরি হয়েছে 20 বছর আগে তা বলেনি। এখানে 20 বছর কথাটা যে বললো, জাস্ট আপনাদেরকে কনফিউজ করার জন্য বললো, নাথিং এলস। the observatory has been involved in this event for more than 20 years, and every year we attract more and more visitors, like you, who want to find out more about great buildings in the city. And hopefully you'll leave with a better understanding of the universe too. তাহলে ওরা যে কথাটা বলেছে যে এই অবজারভেটরিটা 20 বছর ধরে এই ইভেন্টে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখেন এই কথাটার সাথে যে 20 বছর ধরে এই অবজারভেটরিটা ব্যবহৃত হচ্ছে, এই কথাটার সাথে কোন অপশনটা এখানে মিলে যাচ্ছে? অপশন নাম্বার সি মিলে যাচ্ছে, তাই না? রেগুলারলি পার্টিসিপেটস ইন দ্য ডোর ওপেন ইভেন্ট। তাহলে ডোরস ওপেন ইভেন্টে রেগুলারলি এই বিল্ডিংটা ব্যবহৃত হচ্ছে প্রায় গত 20 বছর ধরে, রেগুলারলি প্রতি বছরই ব্যবহার করা হচ্ছে আর কি। তাহলে 20 ইয়ার্স সংখ্যাটা যেহেতু সহজ, এইটা এই জন্য ভুল অপশনে দেওয়া হয়েছে, যাতে করে স্টুডেন্টরা খুব ইজিলি ডাইভার্ট হয়ে যায়। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে এ এবং সি, 11 উত্তর হবে এ এবং সি, দুটাই এ সি। এবার 13 নম্বর প্রশ্নে যাই। 13 নম্বর প্রশ্ন হচ্ছে প্ল্যানেটেরিয়াম শো। আচ্ছা, প্ল্যানেটেরিয়াম শোটা একটা ইভেন্ট, এটা কোথায় হয়, কখন হয়, কতবার হয়, সেটা নিয়ে অপশন দেওয়া আছে। Okay, now let's run through today's programme of events. There are many activities to choose from, so make sure you make the most of your visit. Now, there will be planetarium shows throughout the day. Now, these will run 4 times, both today and tomorrow, Sunday. ওকে, সো ওরা বললো যে দিস উইল রান 4 টাইমস, এটা দিনে 4 বার হবে। দিস উইল রান 4 টাইমস, তার মানে ডি হবে 4 টাইমস, দিনে 4 বার। আরেকটা বলেছে বোথ টুডে অ্যান্ড টুমরো সানডে, আজ এবং কাল। কালকে হচ্ছে সানডে, তাহলে আজকে কি? স্যাটারডে, তাই না? কালকে সানডে হলে আজকে অবশ্যই স্যাটারডে হবে। তাহলে সি, রান অন স্যাটারডে অ্যান্ড সানডে, যদিও স্যাটারডে বলে নাই, বলেছে যে আগামীকালকে সানডে, তার মানে হচ্ছে আজকে স্যাটারডে, এবং দিনে 4 বার হবে। These are popular, so please note that we're operating a booking system for these shows. Tickets for the 2 shows we're running this morning, the first showing at 10:30 and the second at 11:30, will be available on a first-come, first-served basis here. তাহলে একটা হচ্ছে যে বলছিল যে টিকেটটা বুকিং দিতে হবে। হ্যাঁ, এটা খুব পপুলার এবং এটার অনেক চাহিদা, টিকিট বুকিং দিতে হবে। These are popular, so please note that we're operating a booking system for these shows. Tickets for the 2 shows we're running this morning, the first showing at 10:30 and the second at 11:30, will be available on a first-come, first-served basis here at the information point. Tickets for the 2 afternoon shows at 2 p.m. and then at 3 p.m. will. অলরাইট, তাহলে টিকেটের ব্যাপারে তারা দুটো কথা বলেছে। একটা বলেছে যে টিকেটগুলো খুব পপুলার, সো আগে থেকে আমাকে বুকিং দিতে হবে, আমরা বুকিং নিচ্ছি, তার মানে অ্যাডভান্স বুকিং দিতে হবে। আরেকটা বলেছে যে এই টিকেটটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, যে আগে আসবে সে আগে পাবে, এবং সেটা হবে হচ্ছে
এখানে যেখান থেকে মহিলাটা কথা বলছে ইনফরমেশন পয়েন্ট, এখান থেকেই ফার্স্ট সার্ভ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তারা টিকিট দিবে। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে এ এবং সি। প্রত্যেকটা অপশন কারেক্ট হলে আপনি 1 মার্ক পাবেন, মানে 14তে যদি এ সি দুটো অপশন নিয়ে আপনি লিখতে পারেন তাহলে আনসার কারেক্ট হবে। অলরাইট, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 15 থেকে 20। কি কি দিয়েছে প্রশ্নগুলো একটু দেখি। বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে। ইউজ নো মোর দেন 2 ওয়ার্ডস, 2টা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে? 15 নম্বর প্রশ্নে বলেছে দ্য ট্যুর অফ দ্য টেলিস্কোপ ডোম। তাহলে টেলিস্কোপ ডোম একটা নাউন, এটা দাগায় রাখলাম। ইনক্লুড অ্যাক্সেস টু দ্য ড্যাশ অফ দ্য বিল্ডিং। তাহলে এখানে যে টিপসটা আমি তখন বলেছিলাম, এটা আমি আবারও লিখে দিচ্ছি। টিপসটা কি বলেছিলাম? যে শূন্যস্থানের আগে যে আর্টিকেল আছে বা পরে যদি কোনো আর্টিকেল থাকে, প্রিপোজিশন কি আছে, ঠিক আছে, অথবা কোনো কলোকুয়াল এক্সপ্রেশনস আছে কিনা, কোনো কলোকুয়াল এক্সপ্রেশনস দেওয়া হয়েছে কিনা, এই 3টা জিনিস একটু আমরা কি করব, আইডেন্টিফাই করব শূন্যস্থানের আগে। তাহলে যেটা হবে আমরা ইজিলি বুঝতে পারবো যে কি ধরনের শব্দ এখানে বসতে পারে। ওকে, 16 নম্বরে বলেছে যে ট্যুর পার্টিসিপেন্টস আর অ্যাডভাইস টু হ্যাভ সুইটেবল ড্যাশ, সুইটেবল দাগালাম। Visitors to the Crawford collection can see items from the astronomical dash on display. Preposition হচ্ছে on. Children's craft workshop, children's craft take place in the dash. কোথায় হয় লোকেশনটা? During the craft workshop, children can construct a model of a, কিসের মডেল বানাতে পারবে? আর 20 নম্বরে বলেছে চিলড্রেন অলসো হ্যাভ দ্য অপরচুনিটি টু কালার আ। তাহলে এখানে আর্টিকেল আসছে একটা আ, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুনে ফেলি সেকশন 2 এর সেকেন্ড হাফ। Will be released quick. Look at questions 15 to 20. Now listen to the next part of the talk and answer questions 15 to 20. We also have some special tours of the observatory available. These include a tour of the telescope dome, and visitors will even have the opportunity to get onto the roof. I hope that those of you who are interested are wearing your most comfortable shoes and that you can keep up the pace. It will be worth the effort of climbing all these stairs. You'll have stunning views over the city when you reach the top. Now, for those of you who want to take things at a more leisurely pace, there will be an opportunity to visit the Crawford collection and learn about the instruments that have been built here, and there will also be some items from the collection on view. For those of you who don't already know, the Crawford collection is an astronomical library. And not only that, it ranks as one of the most important astronomical libraries in the world. You are promised a real treat here. And it's great to have so many younger visitors here today. Now, we have a craft workshop for children here in the visitor centre where they can make their very own model of a telescope and colour their very own planet. Please note that all children must be accompanied by an adult. So, as you can see, it's a pretty full timetable and there's a lot going on. Now, any questions? That is the end of section 2. You know অলরাইট, ওকে। সো 15 নম্বর প্রশ্নের উত্তর ছিল অ্যাক্সেস টু দ্য রুফ অফ দ্য বিল্ডিং। 16 নম্বর প্রশ্নে সুটেবল শব্দটা কিন্তু তারা বলেনি। সুটেবল শব্দটার পরিবর্তে কি বলেছে? সুইটেবল মানে কি? মানে যেটা সুবিধাজনক, হ্যাঁ, মানানসই। তো এটার পরিবর্তে তারা বলেছিল কমফোর্টেবল, কমফোর্টেবল শু পরতে বলেছিল। সো সিনোনিম ব্যবহার করেছে আর কি। 17 নম্বর প্রশ্নে ক্রফোর্ড কালেকশনে অ্যাস্ট্রোনমিক্যাল লাইব্রেরি
এই কথাটা কিন্তু রিপিটেশন হয়েছে, 2বার বলেছে লাইব্রেরি কথাটা, অ্যাস্ট্রোনমিক্যাল লাইব্রেরি শব্দটা 2বার বলেছে, যেহেতু একটু ডিফিকাল্ট। 18, 19 এবং 20 এই 3টা এক নিঃশ্বাসে বলে গেছে, একবারে বলে ফেলছে একটা সেন্টেন্সে অলমোস্ট, যে ভিজিটর সেন্টারে হবে, তারা একটা টেলিস্কোপের মডেল বানাতে পারবে এবং তাদের পছন্দ মতো একটা প্ল্যানেটকে কালার করতে পারবে। তো এই ক্ষেত্রে লিখতে লিখতে কিন্তু কথাটা বলে ফেলছে অলরেডি। ওকে, সো আপনাকে উত্তরটা এই যে মানে 10 সেকেন্ডের জন্য মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি ভিজিটর সেন্টার লিখতে লিখতে ভুলে যান যে পরেরটা টেলিস্কোপ এবং পরেরটা প্ল্যানেট, তাহলে তো আর লিখতে পারবেন না, কারণ কিছু তো লিখতে হবে। হ্যাঁ, লেখা হয়তো সুন্দর হচ্ছে না, তাড়াহুড়া করে লিখতে হচ্ছে, বাট স্টিল এটা অ্যাটলিস্ট 10 to 15 seconds ইউ হ্যাভ টু কিপ দ্য ইনফরমেশন ইন ইউর মাইন্ড। কারণ টেলিস্কোপ এবং প্ল্যানেট কথাটা ভিজিটর সেন্টার বলার সাথে সাথেই বলে ফেলছে, সো অবশ্যই আপনি এত যত দ্রুত বলা যায় অত দ্রুত লেখা যায় না, সো কিছুটা হলেও আপনাকে এটা মাথায় রেখে লিখতে হবে। টেলিস্কোপ বানানটা TELESCOPE, টেলিস্কোপ। ভিজিটর সেন্টার, সেন্টার TER, দুটাই কারেক্ট, যেভাবে লেখেন নো প্রবলেম। প্ল্যানেট, প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, তাই না? সো প্ল্যানেটের বানান আমরা জানি PLANET। বানান ভুল হলে কিন্তু কোনো স্কোর দেওয়া হয় না। সো দ্যাট ইজ দি এন্ড অফ সেকশন 2। সেকশন 2 এবং সেকশন 3, সেকশন 4, প্রত্যেকটা সেকশনের পরে আপনাদেরকে 30 সেকেন্ডস টাইম দেওয়া হয়, হাফ এ মিনিট টাইম দেওয়া হয়। এই 30 সেকেন্ডসে আপনারা যেটা করতে পারেন, পরের সেকশনের প্রশ্নগুলো পড়তে পারেন। মানে পার্ট 2 এর পরে যে 30 সেকেন্ড, সেই টাইমে আপনারা পার্ট 3 এর প্রশ্ন কিছুটা পড়ে ফেলতে পারেন, পড়া শুরু করতে পারেন। যদিও পার্ট 3 এর প্রশ্ন পড়ার জন্য আলাদা করে আবারও সময় দিবে, তারপরেও আপনারা চাইলে যে পেছনের দিকের প্রশ্নগুলো একটু আগে অ্যাডভান্স পড়ে রাখতে পারেন। ওকে, সো আসেন আমরা পার্ট 3 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 21 থেকে 30, এটা হচ্ছে পার্ট 3। কোশ্চেন নাম্বার 21 থেকে 30। সো এখানে প্রশ্ন কি বলেছে, চুজ 3 লেটার্স, 3টা লেটার চুজ করতে বলেছে, শুধু লেটার কিন্তু, হ্যাঁ, লেটার মানে ABCDEFG, এখান থেকে চুজ করতে হবে। প্রশ্ন হচ্ছে এটা, দিস ইজ দ্য কোশ্চেন। ওকে, কি প্রশ্ন করেছে সবাই একটু পড়ি আমরা। কোশ্চেনে বলেছে, হুইচ 3 এক্সাম্পলস অফ স্পেস জাঙ্ক আর মেনশনড বাই দ্য স্পিকার। যে কথা বলছে সে কি কি ধরনের স্পেস জাঙ্কের কথা উল্লেখ করেছে। তো এখানে অনেক কিছু আছে, ক্যানস, কুলিং ট্যাঙ্ক, মেটাল প্লেট, মেটাল স্ক্রু, পেইন্ট, স্যাটেলাইটস, হোল রকেটস। হ্যাঁ, এখান থেকে আমাকে যে কোনো 3টা জাস্ট ABC এখানে সিলেক্ট করতে হবে। অলরাইট, সো 21 থেকে 30 করে ফেলি আমরা। Now have half a minute to check your answers. Section 3. You will hear 3 students discussing the issue of waste deposited in space. First, you have some time to look at questions 21 to 23. Listen carefully to the first part of the discussion and answer questions 21 to 23. Hey, did you manage to go to the talk by Dr. Chadwick this morning, Andy? I was there. What happened to you, Sam? My bike had a puncture. Seriously. Anyway, Ruth, I bet you took some notes. Can you fill me in? Sure. It was all about space junk. Really interesting, actually. I mean, I knew about how much rubbish humans are dumping here on planet Earth, but I had no idea how much junk there is flying around in space. Did you know that there are literally millions of pieces of rubbish orbiting the Earth as we speak? Not until now, I didn't. They reckon that around 100 tons of very small objects, like mainly dust, drops on Earth every single day. Yes, that's what she said. I thought space junk was all man-made. I can't believe they know so accurately how much is actually out there. Do they track and monitor it all the time? Yeah, they do. According to the talk, there are nearly 25,000 objects, larger than 10 centimetres in diameter, now orbiting the Earth. And what does all this space junk consist of? Isn't it all discarded parts of rockets that were either broken
or left behind after space missions, like Apollo and all those spacecraft from years ago? Well, yes, but not only that. All other kinds of debris that we've dumped in space too. Anything from dead satellites to loose metal screws. There are even tiny particles of paint and liquid coolant. You now have some time to look at questions 24 to 26. All right. So 21, 22 এবং 23 এর আনসার। 21 এর আনসার F, 22 এর আনসার D, 23 এর আনসার E। এই সিকোয়েন্সে লিখতে হবে এমন না, আপনি যদি EDF ও লেখেন কারেক্ট হবে, DEF লিখলেও কারেক্ট হবে, ডাজন্ট ম্যাটার। কারেক্ট অপশনগুলো থাকলেই হলো এনি অর্ডারে। ওকে, সো এখানে জি নাম্বার অপশনটাকে আমি এলিমিনেট করেছিলাম, কারণ ওরা বলেছিল যে ভাঙা রকেট, আর জি নাম্বার বলেছে হোল রকেট। তো এই কারণে হোল শব্দটা থাকার কারণে এটা এলিমিনেট হয়েছে। আর ওখানে কুলিং ট্যাঙ্কস বলেনি, এখানে কুলিং কুলিং লিকুইড বা এরকম বলেছিল আর কি, ট্যাঙ্ক ছিল না। কুলিং শব্দটা ছিল বাট নট কুলিং ট্যাঙ্কস, সো ট্যাঙ্কস এর কারণে এটা বাদ দিয়েছি। সো আমাদের রাইট আনসার হয়েছে মেটাল স্ক্রুজ, মানে ডেড স্যাটেলাইট। তো ডেড স্যাটেলাইট, ডেড শব্দটা দেয়নি, কিন্তু স্যাটেলাইট তো পুরোটাই তাহলে, তাই না? এই কারণে স্যাটেলাইট দিয়েছি। আর টাইনি ড্রপলেটস অফ পেইন্ট বলেছিল, মানে পেইন্টের খুব ছোট ছোট কণা, সো সেক্ষেত্রে পেইন্ট রাইট আনসার হবে। ওকে, সো এবারে চলে যাচ্ছি আমরা 24 থেকে 26। প্রশ্ন করেছে হুইচ কান্ট্রি, দিস ইজ দ্য কোশ্চেন, সবাই প্রশ্নটা পড়ি। Which country is responsible for depositing the following percentages of space junk? কোন দেশ কত পার্সেন্ট এই যে স্পেস জাঙ্ক, মানে মহাশূন্যে যে বিভিন্ন রকমের গার্বেজ ফেলতেছে মানুষ, সেটার জন্য কোন কান্ট্রি বেশি রেসপন্সিবল? 24 নম্বর প্রশ্নে বলেছে 28%, 25 নম্বরে বলেছে 29%, 26-এ বলেছে 37%। কোন দেশ 28% স্পেস জাঙ্ক ক্রিয়েট করছে, কোন দেশ 29% ক্রিয়েট করছে, আর কোন দেশ 37% ক্রিয়েট করছে, এটা আমাকে বের করতে হবে। Now listen to the next part of the discussion and answer questions 24 to 26. So who is to blame for depositing all this rubbish? Where does it come from? Well, I knew you were going to ask me that, Sam. So, hang on. You can take some of my notes if you like. Thanks a lot. That's really helpful. Here, look. Over a third, 37% to be exact, comes from Russia. But other countries are close behind. Another third, well, just under actually, 29% is from America, and then 28% is from China. Yes, but other countries, like India, are adding to the rubbish pile. And don't forget the European Space Agency also has spacecraft in orbit. That's true. We're talking serious space junk here. Pretty serious. অলরাইট, সো এখানে আমরা দেখতে পেলাম যে যদিও লিসনিং এ সবসময় আনসার সিকোয়েন্সিয়ালি আসার কথা, আমরা জানি ক্লাসের শুরুতেও আমি বলছিলাম যে 99.99% অফ দ্য টাইমস সিকোয়েন্সিয়ালি আসে, বাট দিস ইজ অ্যান এক্সেপশন। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। হ্যাঁ, এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস, বাট তারপরও এক্সেপশনটা আমাদের শিখতে হবে বা দেখতে হবে। যে এখানে কিন্তু 26, তারপরে 25, তারপরে 24 এভাবে আনসার আসছে। 37 কথাটা আগে বলেছে, তারপরে 29 বলেছে, তারপরে 28 বলেছে। সো 37% হচ্ছে রাশিয়া, 29% হচ্ছে আমেরিকা বা ইউনাইটেড স্টেটস, আর 28% হচ্ছে চায়না। সো 24, 25 এবং 26-এর আনসারটা সিকোয়েন্সিয়ালি আসে নাই, উল্টা আসছে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 27 থেকে 30। আবারও আমাকে একটা ছোট টেবিল কমপ্লিট করতে হবে, বলেছে কমপ্লিট দ্য টেবল, চুজ ইউর আনসার ফ্রম দ্য বক্স। আমাকে বক্স থেকে আনসার চুজ করতে হবে, মানে এই যে এখানে যে বক্স আছে এই বক্স থেকে আনসার চুজ করতে হবে। এখানে এ থেকে আই পর্যন্ত আমাকে অপশন দেওয়া হয়েছে, এ থেকে আই পর্যন্ত, তাই না? আই কোথায়? GH, আই তো দেখছি না, এইচ পর্যন্ত আছে। ওকে, সো ফাইন, তাহলে এবার আমরা এখানে একটু প্রশ্নগুলো দেখি। স্পেস জাঙ্ক স্যাটেলাইট, স্পেস জাঙ্ক স্যাটেলাইটের উপরে কিছু প্রশ্ন করেছে। নেম অফ স্যাটেলাইট আমরা জানি যেগুলো সিকোয়েন্সিয়ালি আসবে, মানে এইভাবে লম্বালম্বি আসবে, তাই না?
সো প্রথমে বলেছে ইউএআরএস, এটা ইউএস এর একটা স্যাটেলাইট, এবং এইটার ব্যাপারে কিছু নোট দিয়েছে, সাইজ অ্যান্ড ওয়েট অফ ড্যাশ, তাহলে অফ প্রিপোজিশন আছে এখানে, এটার ওজন এবং সাইজ কেমন। তো এখানে দেখেন অপশনের মধ্যে সাইজ এবং ওয়েট নিয়ে কি ধরনের অপশন আছে। যেমন একটা অপশন হচ্ছে এ গ্রোন আপ গরিলা, একটা গরিলার মতো ওজন, ওয়েট অফ গরিলা হইতে পারে। আরেকটা বলেছে এ ডাবল ডেকার বাস, একটা বাসের মতো বা দোতলা বাসের মতো ওজন, এটাও হতে পারে। ওয়েট অফ দ্য ডেজার্ট, মরুভূমির মতো ওজন তো হইতে পারে না, তাই না? ওয়েট অফ ইস্টার্ন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মতো তো আর ওজন হইতে পারে না। তার মানে ওজন হইতে পারে কেমন, এই দুইটা, এ আর বি। আরেকটা আছে কি 2021, আর এই যে 100 টনস, এটাও হতে পারে, ওয়েট অফ 100 টনস, 100 টন ওজন, এটাও হতে পারে। সো অ্যান্টিসিপেশন করতে হবে। ওকে, এটা টিপসটা আপনারা মাথায় রাখবেন যে ইউ নিড টু অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে হলো যে লজিক্যাল কি ধরনের আনসার হতে পারে সেটা একটু মাথায় নেওয়া আর কি, যেখান থেকে কোন আনসারটা এখানে লজিক্যাল হতে পারে। যদিও আসলে এত সময় থাকে না, খুব কুইক জাজমেন্ট করতে হয়, তারপরেও এটা করতে করতে আপনাদের আস্তে আস্তে এফিসিয়েন্সি বেড়ে যাবে। স্কাই ল্যাব দ্বিতীয় স্যাটেলাইটটার নাম, ইউনাইটেড স্টেটস এর একটা স্যাটেলাইট। এন্ডেড আপ ইন ড্যাশ, এটা কোথায়, এটা এন্ডেড আপ মানে হচ্ছে এটা কোথায় শেষে গিয়ে, এটা কোথায় মানে রিচ করেছে বা ডেস্টিনেশন কি ছিল। ওয়েট অফ ড্যাশ, ওজন কত ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে এমআইআর, এটা রাশিয়ার একটা স্যাটেলাইট, এবং এখানে বলেছে লার্জার দেন ইউএআরএস, এন্ডেড আপ ইন, এটার ফাইনাল ডেস্টিনেশন কোনটা ছিল। ঠিক আছে, লেটস স্টার্ট 27 থেকে 30। I'd say. So come on, what do you think are the chances of something solid dropping from space on... Dr. Chadwick said at least one piece of question. Everyone asked that. Dr. Chadwick said at least one piece of junk falls to Earth every single day. But look at it this way. Earth is a pretty big place, so actually the statistical chances of being hit are extremely low. You now have some time to look at questions 27 to 30. Now listen to the rest of the discussion and answer questions 27 to 30. So are you saying I'm more likely to win the lottery? Well, just think about it. 2/3 of the Earth is ocean. That's true. But in time, almost all these pieces of rubbish will fall to Earth because the object's orbit is decreased by its gravitational pull. But the good news is that they don't cause any serious damage. You know, they can't actually survive the heat generated on re-entry. They simply burn away. But that's not always the case. There are exceptions. Chunks of the United States UARS satellite recently fell into the Pacific Ocean. The UARS satellite? It was this 6-ton satellite launched by the Space Shuttle Discovery way back in 1991. So it had been up in space for 20 years, but stopped working in 2005. It weighed 5,700 kilos. And that's about the same as a double-decker bus, apparently. And, just check my notes. Here it is, yes. The largest of these great big chunks that fell into the sea weighed about 158 kilograms. Think of the weight of an adult gorilla, Sam, and you get the picture. A nice soft landing, then. Dr. Chadwick said, imagine a couple of washing machines tied together and travelling at 100 miles per hour, and you'll get an idea. Oh, and do you remember Skylab? That was another US space station, and it fell to Earth at least 3 decades ago, in 1979. It fell into the Indian Ocean and the deserts of Western Australia. According to what I wrote down, that particular space junk weighed 100 tons. And let's not forget Mir, the Russian space station. Mir weighed 135 tons, far, far larger than UARS, and it fell to Earth in 2001. It plunged straight into the South Pacific. All very interesting. Listen,
I've got some junk of my own to sort out. My bike. That's the second puncture this week. Come on, I'll help you fix it. That is the end of section 3. You now have half a minute to check your answers. অলরাইট, ওকে। সো যখন এরকম অপশন থাকে, অপশনগুলো কিন্তু সবগুলাই ওরা বলে। যেমন আমরা এখানে প্রথম অপশন যেটা 27 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলাম বি। বি হচ্ছে ডাবল ডেকার বাস। কিন্তু তারা কিন্তু গ্রোন আপ গরিলার কথাটাও বলেছে, ডাবল ডেকার বাসের কথাটাও বলেছে, তাই না? সো গরিলার কথাটা কেন বলেছে? ওর বলেছিল যে একটা টুকরা, যে টুকরাটা ভাঙা একটা টুকরা, সেই টুকরাটার মানে ওজন একটা গরিলার সমান ছিল, সেই কথাটার জন্য এটা বলেছে। তো এটার রিজন কি, যে শুধু যদি রাইট অপশন গুলো বলে তাহলে সবাই ধরতে পারবে, মানে অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। এই কারণে আমাদেরকে কম্প্রিহেনশন ইমপ্রুভ করতে হবে। কম্প্রিহেনশন তার মানে আপনি যত বেশি লিসনিং করবেন ততই আপনি তাদের কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন আমি তাদের কথাগুলো বুঝতে পারছি, এ কারণে আমি আনসার করতে পারলাম। আরেকটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। যখনই যে অপশনটাকে রং মনে হবে সেটাকে এলিমিনেট করতে হবে, প্রসেস অফ এলিমিনেশন। লেখা পড়তে পারছেন? প্রসেস অফ এলিমিনেশন কি? ভুল অপশনটাকে বাদ দেওয়া। যেমন ইন্ডিয়ান ওশনের কথা বলেছে, হ্যাঁ, এখানে তো সাউথ প্যাসিফিক ওশন আছে। এই 28 নাম্বার যখন বলছিল তখন বলছিল ইন্ডিয়ান ওশন, তো ইন্ডিয়ান ওশন তো নাই। তো আবার বলেছে যে কিছু অংশ ইন্ডিয়ান ওশনে পড়েছে আর কিছু অংশ পড়েছে ডেজার্টে। তো অস্ট্রেলিয়ার ডেজার্টে পড়েছে, সো ডেজার্ট হবে। ঠিক আছে, আমরা সি আনসার করেছি। তো পুরো কথাটা না বুঝলে কিন্তু আনসার করা যাবে না। শুধু একটা শুনবো একটা দাগাবো, এইভাবে আসলে আপনি খুব বেশি স্কোর তুলতে পারবেন না। 27 নম্বর উত্তর হচ্ছে বি, মানে ডাবল ডেকার বাস। স্কাইল্যাব এটার এন্ডেড আপ ইন দ্য ডেজার্ট। 28 উত্তর সি হবে। এটার ওজন ছিল 100 টনস, 100 টন ওজন ছিল এটার। মির যেই স্যাটেলাইটটা, ওটার আম, এটা পড়েছে হচ্ছে সাউথ প্যাসিফিক ওশনে, একদম স্ট্রেট টু সাউথ প্যাসিফিক ওশনে চলে গেছে। সো প্রত্যেকটা অপশনকে ওরা টাচ করবে, যদিও এখানে কিছু কিছু অপশনকে তারা স্কিপ করেছে, কিন্তু তারপরেও মোটামুটি সবগুলো তথ্যই এখানে আছে। তো আপনারা কনফিউজ হবেন না, পুরো কনভারসেশনটা বুঝবেন এবং যেটা ভুল অপশন আছে সেটাকে প্রসেস অফ এলিমিনেশন করবেন। এখন বলা সহজ, করা কঠিন। বুঝবেন, এলিমিনেশন করবেন, বলে দিলাম। কিন্তু আসলে আমি কিভাবে বুঝবো, কিভাবে আমি এলিমিনেশন করব, এটা যদি আপনাকে শিখতে হয় তাহলে অ্যাটলিস্ট আপনাকে 100-150 লিসনিং প্র্যাকটিস করতে হবে। তার মানে কেমব্রিজে যে বইগুলো আছে, কেমব্রিজ আম, আপনারা 10 থেকে শুরু করতে পারেন, কেমব্রিজ 10 থেকে শুরু করে একেবারে কেমব্রিজ 19 পর্যন্ত এখন বের হয়েছে। সবগুলোর যে লিসনিং আছে সেই লিসনিং গুলো করতে হবে। পার্ট বাই পার্ট, পার্ট 1 আগে করবেন, তারপরে পার্ট 2 করবেন, তারপরে পার্ট 3 করবেন, পার্ট 4 করবেন। একটানা আজকে যেরকম আমরা ফুল টেস্ট সলভ করছি, ফুল টেস্ট সলভ করতে পারেন, আবার পার্ট বাই পার্টও করতে পারেন। ইনিশিয়ালি আই উড সাজেস্ট ইউ টু go for part by part solve. After that, once you are a bit habituated, accustomed to this, দেন আপনারা ফুল টেস্ট সলভ করবেন। অলরাইট, এখন আমরা চলে যাচ্ছি সেকশন নাম্বার 4 এ। সেকশন 4 এ, পার্ট 4 এ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনাকে পুরোটা, মানে 10টা প্রশ্ন একবারে পড়তে হয়। অন্যান্য পার্টে কি হয়েছে, 5টা পড়েছি, আবার সময় দিয়েছে, 5টা পড়েছি, এইভাবে করেছি। এখানে 10টা প্রশ্ন পড়ার জন্য টাইম দিবে, আপনাকে 10টা একবারে পড়তে হবে। তো লেটস লুক এট দ্য কোশ্চেন্স, কমপ্লিট দ্য টেবল বিলো। আবারও একটা টেবিল দিয়েছে, অলরেডি আমরা 2টা টেবিল করেছি, আমরা জানি প্রসেসটা সিকোয়েন্সিয়ালি আসবে, পাশাপাশি যাবে। নেম অফ এরিয়া, সুপারমার্কেট লেআউট, একটা সুপারমার্কেটের লেআউট কেমন হয়। তো প্রথমে বলেছে ডিকম্প্রেশন জোন, তাহলে ডিকম্প্রেশন জোন কথাটা তো খুব ক্লিয়ারলি আমরা শুনতে পাবো, সামটাইমস কল্ড দ্য ড্যাশ জোন। এই ডিকম্প্রেশন জোনের আরেকটা নাম আছে, সেই নামটা এখানে লিখতে হবে। সিচুয়েটেড ইমিডিয়েটলি ইনসাইড দ্য এন্ট্রেন্স, এই যে ডিকম্প্রেশন জোনটা, এটা একটা সুপারমার্কেটের এন্ট্রেন্সে ঢুকলে সাথে সাথে পাওয়া যায়। অ্যান্ড ইজ জেনারেলি ফ্রি অফ ড্যাশ, তাহলে অফ আছে এখানে, একটা প্রিপোজিশন আছে। পারপাসটা কি এই এরিয়ার? টু এনকারেজ দ্য কাস্টমার টু ড্যাশ টু দ্য সুপারমার্কেট। ড্যাশ টু, টু হচ্ছে একটা প্রিপোজিশন, এটা আমরা শিখবো। তারপরে 34 নম্বর প্রশ্নে ড্যাশ জোন, আবারও আরেকটা জোনের নাম, এই নামটা আমরা এখানে লিখতে হবে। যদি বানান বলে দেয় ভালো, না বলে দিলে যেভাবে যে শব্দটা বলেছে ওটা বানান লিখতে হবে।
এবং লাস্ট কোশ্চেন 35 নাম্বার প্রশ্ন টেবিলের বলেছে যে পাওয়ার আইল, এই উচ্চারণটা হচ্ছে আইল, AISLE, এসটা সাইলেন্ট থাকবে, ঠিক আছে? পাওয়ার আইল, আইল মানে হচ্ছে ওই যে সারি সারি যে র্যাক গুলো সাজানো থাকে ওগুলোকে আইল বলে। তো পাওয়ার আইল এইটার নাম এবং এইটার যে পারপাস, হ্যাঁ, এটার পারপাসটা আমাকে বের করতে বলেছে। টু ডিসপ্লে ড্যাশ, পাওয়ার আইলে কি ধরনের জিনিস ডিসপ্লে করা হয় বা কি ডিসপ্লে করা হয় এইটা আমাকে বের করতে হবে। তারপর 36 থেকে 40 এখানে বেশ কিছু টাইপের প্রডিউসের কথা আছে, যেমন ফ্রুট এবং ভেজিটেবলস, ব্রেড এন্ড মিল্ক, চিপ টিন্ড ফুড মানে ক্যানের ভিতরে যেসব খাবার থাকে চিপ খাবারগুলো, এছাড়া আছে হচ্ছে ফ্লাওয়ার্স, হুম, আর সানগ্লাসেস। তো কোনটা কোথায় থাকে সেটা হয়তো আমাদেরকে এখানে বের করতে হবে। 36 নাম্বার প্রশ্ন কি বলেছে? দে আর রেফার্ড টু অ্যাজ ডিস্ট্রেস গুড, গুড মানে পণ্য, তো ডিস্ট্রেস গুডস কোনটাকে বলা হয়? তো ওরা যদি বলে যে ফ্লাওয়ারকে ডিস্ট্রেস গুড বলে তাহলে ফ্লাওয়ার, যদি বলে যে ব্রেড এবং মিল্ককে ডিস্ট্রেস গুড বলে তাহলে ব্রেড এন্ড মিল্ক। ব্রেড এন্ড মিল্ক না লিখে সরাসরি যে লেটারটা লিখতে হবে আর কি, ABCD, জাস্ট লেটার লিখলেই হবে। আচ্ছা 37 কি বলেছে? দে আর অলওয়েজ লোকেটেড অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য সুপারমার্কেট, কোনটা ফ্রন্টে থাকে? যদি বলে যে ব্রেড এবং মিল্ক ফ্রন্টে থাকে তাহলে বি হবে আনসার। ওকে, দে আর রেফার্ড টু অ্যাজ ডেস্টিনেশন গুড, তাহলে ডেস্টিনেশন গুড কোনটা? এগুলো এইভাবেই বলবে, ডিস্ট্রেস গুড শব্দটা ডিস্ট্রেস গুডই বলবে, এগুলোকে সিনোনিম দিয়ে দিয়ে বলবে না, কারণ এগুলো এক ধরনের টার্মস। 39 বলেছে দে আর নর্মালি লোকেটেড বিলো আই লেভেল, বিলো আই লেভেল, আই লেভেল মানে কি? আপনি যখন দাঁড়ান তখন সরাসরি সামনে তাকালে আপনি যেটা দেখতে পান সেটা হচ্ছে আই লেভেল। তো আপনার থেকে যদি কেউ নিচু হয় বা মানে নিচের দিকে তাকাতে হয় তাহলে এটা আপনার আই লেভেলের নিচে, আবার উপরে তাকালে অ্যাবভ আই লেভেল। হ্যাঁ, তাহলে কোন ধরনের প্রোডাক্ট গুলো আই লেভেলের নিচে রাখা হয়? আর 40-তে বলেছে দে আর অফটেন লোকেটেড অ্যাট দ্য চেক আউট, আমরা জানি চেক আউট কি, যেখানে আমরা বিল দেই, যেখানে আমরা বিল দিই সেখানে কোন ধরনের প্রোডাক্ট গুলো রাখা হয়। ঠিক আছে, সো লেটস স্টার্ট 31 থেকে 40। You will hear a woman talking about retail psychology. First, you have some time to look at questions 31 to 40. Listen. Hello everyone. Let's get started on the final lecture in our module on retail psychology. Today we're going to focus on supermarket layouts and how retailers display their products to encourage us as customers to spend as much of our money as possible. It's an interesting topic. Now, most of us don't actually realise that the layout is deliberately designed to make us part with our money. But in fact, millions of pounds are spent on research into the psychology of shoppers and what motivates us to buy. So, let's have a look at an actual supermarket layout. Now, here's the entrance to the store, just here. This area immediately around the entrance is what retailers refer to as the decompression zone or the dead zone. This is where the customers recover from the environment outside. And by that I mean this is where they adjust. For example, the place where they might put their keys in their pockets or take off their sunglasses, these kinds of things. So, what do you notice about this area? It's very empty, isn't it? Yes, it's pretty much clear of stock altogether. This area is not designed or used to sell us anything. Basically, the supermarkets never put any merchandise here
because they know that no one's ready to buy yet. However, the retailers want their customers to feel comfortable. If they're in a relaxed state of mind, they're much more likely to stay longer and spend money. Now, let's look back at the entrance again. Now, it's interesting, but we know that 3/4 of us look right, not left, when we go into a supermarket. So, 75% of people. This gives the supermarkets a great opportunity to hit us with promotions and offers. So, near the front door, you might also find what we call the dwell zone. The dwell zone is the area on the right-hand side by the front door where you are encouraged to relax and browse. You will usually find newspapers and flowers here to help you do exactly that. Moving on from the dwell zone, we come to the power aisle. Basically, it's the main route customers return to after venturing into nearby aisles. And so this is the area of the supermarket where the strongest offers are displayed. So you might see a sign that reads barbecue time, and you'll see all the items you could possibly need for a barbecue. The charcoal, the sauces, the skewers and the drinks, everything you need, all in one place. Were you planning a barbecue before you went shopping? Do you even have a garden? Yes, the power aisle has a very powerful effect on sales, even though most of us don't even realize we are being sold to here. Now, let's think about fruit and vegetables for a moment. They're always located towards the front. Now, why do you think this is? Yes, fruit and vegetables are always at the front because it gives the supermarket a healthy image. And let's think back to flowers and newspapers. We talked about both these items earlier. And yes, they're displayed near the front on the right. Now, they're known as distress goods. Why's that? Well, these are the goods that we often buy in a hurry or on impulse. In other words, these are the items we didn't actually intend to buy at all. But the supermarkets want us to put them in our trolleys even before we start our proper shopping. Now, what about everyday items like bread or milk or cereals? They're always placed right at the back of the supermarket. Yes, in this area here. Again, this is a deliberate strategy by the supermarkets. Basically, they want us to walk through the whole store to get them in the hope we will buy other things on the way. That's why items like these are often called destination goods. Now, where products are placed on the shelves makes a real difference. We read shelves a bit like we read a book. Our eyes go from left to right. And they want you to focus on the more expensive items, so they place them at eye level. It's often quite hard to spot items like cheap tinned food. Why is that? Well, they're normally placed very low on the shelves. Basically, the supermarkets don't want the cheapest products to be the ones you see first. Finally, let's have a look at the checkout area here. Now, we all know that sweets are deliberately placed. অলরাইট, ওকে। সো যেহেতু বাকিগুলো আনসার হয়ে গেছে, 39 পর্যন্ত আনসার করে ফেলেছি, সো একটাই বাকি আছে যেটা হচ্ছে সানগ্লাসেস। এইটাই হবে 40-তে, আমরা এটা না শুনে আনসার করে ফেলতে পারছি। সো পার্ট 4 অবভিয়াসলি পার্ট 1 বা পার্ট 2 এর চাইতে মোর চ্যালেঞ্জিং। তো এখানে যেটা হয়েছে, একটা সিরিয়াল কিন্তু ব্রেক হয়েছে। হ্যাঁ, 33 এর আনসার আগে এসছে, তারপরে 32 এর আনসার এসছে, এখানে একটু সিরিয়াল ব্রেক হয়েছে। আর একটা হচ্ছে 34 নাম্বার প্রশ্নে দেখেন 31 এর আনসার হচ্ছে ডেড। হ্যাঁ, আমি আনসারগুলো আবার বলছি। 31 এর আনসার হচ্ছে ডেড জোন।
ডিকম্প্রেশন জোন এইটা হচ্ছে একদম মানে সুপারমার্কেটে ঢোকার পরে, একটা সুপারমার্কেটে ঢোকার পরে যে জায়গাটা ওইটাতে কোনো রকমের স্টক থাকে না। 32 এর আনসার হচ্ছে স্টক। কারণ এই জায়গাটাতে মানুষ জাস্ট একটু অ্যাডজাস্ট হয় আর কি। হ্যাঁ, ওখানে মানুষ কোনো কিছু কিনে না, এই কারণে এটাকে বলে ডেড জোন। 34 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে ডুয়েল জোন। ডুয়েল মানে কি? ডুয়েলিং বলে না, মানে কোনো জায়গায় থাকা বা দাঁড়ানো। তো সুপারমার্কেটে ঢোকার পরে আপনি একটু চশমা সানগ্লাস খুলবেন বা হাতের ঘড়িটা খুলবেন বা একটু ব্যাগটা রাখবেন। হ্যাঁ, ডুয়েল করবেন মানে ওখানে আপনি কিছু সময় আপনি এখানে দাঁড়াবেন। তো ওইটা হচ্ছে এখানে কাস্টমাররা একটু রিল্যাক্স করে, মানে তাদের শপিং শুরু করার আগে তারা একটু দাঁড়ায় ডান দিকে, ঢুকে ডান দিকে। সো 34-এর আনসারটা হবে ডুয়েল, DWELL। বানান না পারলে কিন্তু আনসার করতে পারবেন না। আহ তারপর লাস্ট ওয়ান যেটা পাওয়ার আইল, ওখানে যেটা করে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। ওই জায়গাটাতে একদম মাঝ বরাবর ওই জায়গাটাতে হচ্ছে বিভিন্ন রকমের অফার্স গুলো ডিসপ্লে করা হয়, যে কোনটাতে ছাড় আছে। যেমন সে বারবিকিউ এর কথা বলছিল, যে বারবিকিউতে ছাড় আছে, তো ছাড় দেখলে মানুষজন তখন ওইটা কেনার চেষ্টা করে। 36 থেকে 40, প্রথম 37-এর আনসার দিয়েছে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের আনসার হচ্ছে 37, তার মানে এইটাও কিন্তু সিকোয়েন্স মেনটেন করে আসে নাই। প্রথমে 37-এর আনসার আসছে, যে ফ্রুট এবং ভেজিটেবলটা হচ্ছে একদম সামনেই থাকে। তারপরে 36-এর আনসার আসছে যে ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স বা আরো যেসব প্রোডাক্ট গুলো আছে, কার্ড টার্ড, এগুলোকে বলা হয় ডিস্ট্রেস গুড, মানে মানুষ তাড়াহুড়া করে এগুলো কেনে। তো এগুলো থাকে হচ্ছে একটা, এগুলোকে ডিস্ট্রেস গুড বলে আর কি, এগুলো সামনের দিকে থাকে। তারপর বলেছিল হচ্ছে ডেস্টিনেশন গুডস, মানে ব্রেড মিল্ক, যেগুলো কিনতে আসলে আপনি গেছেন আর কি, এগুলো থাকে একদম সুপারমার্কেটের পেছনে, যাতে করে ওগুলা খুঁজতে গিয়ে আপনি আরো সব প্রোডাক্ট গুলো দেখে তারপরে যেতে পারেন। তারপর আই লেভেলের নিচে রাখা হয় বলেছিল চিপ টিন্ড গুডস, মানে কম দামি প্রোডাক্ট গুলা নিচের দিকে বা উপরে বা পেছন দিকে রাখা হয়, যাতে আপনি দামি প্রোডাক্ট গুলো আগে কিনেন। হ্যাঁ, এটা খুবই কমন। ইভেন অনেক সময় এরকমও হয়, যে আমি কিছুদিন আগে এটা দেখেছি, যে একটা বডি স্প্রে কিনতে গিয়ে দেখেছি স্বপ্নে, যে একই বডি স্প্রে কিন্তু হয়তো এটা পরের শিপমেন্টে আসছে, এটার দাম হচ্ছে 570 টাকা বা 525 টাকা। আর ওই সেম বডি স্প্রেটাই যেটা আগের শিপমেন্টে এসছে ওইটার দাম হয়তো 480 টাকা। তখন হয়তো একটু ডলারের দাম কম ছিল, যেগুলো ইম্পোর্টেড। তো আমি যখন দু একটা ক্যান বের করে পেছন থেকে একটা ক্যান নিলাম, তখন দেখলাম যে ওইটার প্রাইস ট্যাগ হচ্ছে 400, সে এরকম 70 টাকা বা 480 টাকা। আর সামনের দিকে যে ক্যানটা ছিল সেম প্রোডাক্ট, ওইটার মধ্যে মানে প্রাইস ট্যাগ হচ্ছে 500 সামথিং। তার মানে দামি জিনিসটাকে সামনে রাখছে, কম দামিটাকে পেছনে রাখছে, যাতে আপনি ওইটা সহজে না পান। ওকে, এটা সুপারমার্কেটরা করে। অ্যান্ড লাস্ট যেটা ছিল যে সানগ্লাসেস, এগুলো হচ্ছে চেক আউটে থাকে, একদম বিল দেওয়ার জায়গাতে সানগ্লাস থাকে, চকলেটস থাকে, সুইটস টুইটস এগুলো থাকে, মানুষজন যাওয়ার সময় এগুলো কিনে নিয়ে যায়। অলরাইট, সো এই হচ্ছে আমাদের পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত। লিসনিং একটা লম্বা জার্নি, যারা মাত্র লিসনিং শুরু করেছেন আমি জানি যে তাদের কাছে প্রথম দিকে লিসনিংটা অনেক কঠিন মনে হতে পারে। ইট মাইট সিম কোয়াইট চ্যালেঞ্জিং ফর মেনি অফ ইউ, নো ডাউট। বাট মনে রাখবেন যে সবকিছুই প্র্যাকটিস করলে, চেষ্টা করলে কিন্তু পারা যায়। ঠিক আছে, যদি কিছুদিন লেগে থাকেন, রেগুলার প্র্যাকটিস করেন এভরিডে, তাহলে এটা আপনাদের কাছে উইদিন 15 ডেজ অনেক ইজি হয়ে যাবে। আর যারা এখন মাত্র শুরু করছেন, শুরুতেই যদি আপনি চিন্তা করেন যে আমি টিপস, টেকনিক্স, শর্টকাট, হ্যাকস, হ্যাঁ, বিভিন্ন রকমের পানি পড়া তাবিজ কবজ খুঁজবো, তাহলে আসলে আপনার আর বেসিকটা ডেভেলপমেন্ট হবে না এবং আপনি সবসময় স্ট্রাগল করবেন। ওকে, তো স্টার্টিং এ ইনিশিয়ালি কখনো টিপস, ট্রিক্স, টেকনিক্স, শর্টকাট এগুলো খুঁজবেন না। প্রথমে যেটা বলেছি, কেমব্রিজ থেকে, মানে কেমব্রিজের 1 থেকে একেবারে 1 তো না 10 থেকে, ঠিক আছে, কেমব্রিজ 10 থেকে কেমব্রিজ 19 পর্যন্ত যত লিস্টিং আছে সব করে ফেলেন। অনলাইন থেকে খোঁজার দরকার নাই। অনেকেই বলে স্যার অনলাইনের কোন ওয়েবসাইট থেকে করলে ভালো হবে। বই হচ্ছে সবচেয়ে ভালো। আগে বইগুলো শেষ করেন, 10 থেকে 19 শেষ করেন। যখন এগুলো শেষ হয়ে যাবে, তারপরে আরো বই আছে, সেই বই শেষ করবেন। when all the printed materials are exhausted, then you can go online and find tons of materials there. All right, thank you so much যারা আজকে আমার সাথে ছিলেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।